জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো থর্নডাইকের সংযোজনবাদ বা থিওরি অফ কানেকশনিজম। আজকে আমরা ক্লাসে থর্নডাইকের সংযোজনবাদ নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে পার্সোনালিটি মানে ব্যক্তিত্বের বিভিন্ন তত্ত্বগুলো পড়িয়ে দিয়েছি। এছাড়া ইন্টেলিজেন্ট বা বুদ্ধির বিভিন্ন তত্ত্বগুলো আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে বিভিন্ন বিষয় বা ইন্ডিয়ান স্কুল ওয়েস্টার্ন স্কুলের মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে এই সমস্ত বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে থর্নডাইকের সংযোজনবাদ বা থিওরি অফ কানেকশনিজম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। থর্নডাইকের কানেকশনিজম পড়ানোর আগে আমাদের শিখন তত্ত্ব মানে শিখন যে থিওরি অফ লার্নিং, যে শিখনের যে তত্ত্বগুলো আছে মানে থিওরিগুলো আছে কোনগুলো মানে শিখন তত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত সেটা একটু জেনে নিই। তাহলে দেখো এখানে দেওয়া আছে থিওরি অফ লার্নিং মানে শিখন তত্ত্বকে দুই ভাগে ভাগ করেছে, একটা বিহেভিয়ারিস্ট থিওরি আর একটা হলো কগনিটিভ থিওরি। বিহেভিয়ারিস্ট থিওরি মানে আচরণমূলক তত্ত্ব অ্যান্ড কগনিটিভ থিওরি মানে প্রজ্ঞামূলক তত্ত্ব। বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো কী কী? একটা হলো কানেকশনিজম মানে থর্নডাইকের কানেকশনিজম মানে সংযোজনবাদ, আর অনুবর্তনবাদের মধ্যে দুই প্রকার আছে। অনুবর্তন মানে কন্ডিশনিং দুই প্রকার, একটা হলো প্যাভলকের প্রাচীন অনুবর্তন আর স্কিনারের সক্রিয় অনুবর্তন, আর একটা আছে হালের তত্ত্ব। এগুলো হলো সব, এই কটা হলো বিহেভিয়ারিজমের মধ্যে অন্তর্ভুক্ত মানে মানে আচরণবাদ তত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। আর কগনিটিভ থিওরি বা প্রজ্ঞামূলক তত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো কী কী আমরা দেখে নিই। একটা হলো গেস্টাল্ট তত্ত্ব, ব্রুনারের তত্ত্ব, বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি, লিউনের ফিল্ড থিওরি আর আসুবেলে ভার্বাল লার্নিং থিওরি। আর একটা আছে, একটা হলো টলম্যানের থিওরি। টলম্যানের থিওরি এগুলো সবকটা হলো কগনিটিভ মানে প্রজ্ঞামূলক তত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। মানে কগনিটিভ বা প্রজ্ঞামূলক তত্ত্বের অন্তর্ভুক্ত বিষয়গুলো কী কী? গেস্টালের তত্ত্ব, ব্রুনারের তত্ত্ব, বান্দুরার তত্ত্ব, লিউনের তত্ত্ব, আসুবেলের তত্ত্ব অ্যান্ড টলম্যানের তত্ত্ব, এগুলো হলো কগনিটিভের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে কি পড়বো? বিহেভিয়ারিজম মানে আচরণবাদের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তার মধ্যে আমরা থর্নডাইককে পড়বো, থর্নডাইকের কানেকশনিজম পড়বো। তাহলে শুরু করা যায় থর্নডাইকের কানেকশনিজম বা থর্নডাইকের আচরণমূলক তত্ত্ব মানে সংযোজনমূলক তত্ত্ব। আচরণবাদ তত্ত্বের অন্তর্ভুক্ত বিষয় হলো সংযোজনবাদ তত্ত্ব। থর্নডাইকের তত্ত্বের নাম হলো সংযোজনমূলক তত্ত্ব। দেখো এখানে থর্নডাইকের পিকচার দেওয়া আছে। থর্নডাইক একজন আমেরিকান সাইকোলজিস্ট, তাকে ফাদার অফ এডুকেশন সাইকোলজিস্ট বলা যায়। তাকে কি বলা যায়? ফাদার অফ এডুকেশন সাইকোলজিস্ট। থর্নডাইকের তত্ত্ব আমেরিকান ইন্টেলিজেন্স জার্নাল শিখন তত্ত্বে প্রকাশ পেয়েছে। তাহলে তার তত্ত্ব কোথায় প্রকাশ পেয়েছে? আমেরিকান ইন্টেলিজেন্স মানে জার্নালে তার তত্ত্বটি প্রকাশ করেছে। তার মানে কোন জার্নালে অনেক সময় কোশ্চেন আছে কোন জার্নালে তার তত্ত্ব প্রকাশ হয়েছে, সেটা হলো আমেরিকান ইন্টেলিজেন্স, সেই জার্নালে তার তত্ত্বটি প্রকাশ পেয়েছে। এবার আমরা দেখে দিই তার তত্ত্বের নাম কি। থর্নডাইকের তত্ত্বের বিভিন্ন নাম আছে, সেই নামগুলো একটু দেখে নিই। ট্রাই অ্যান্ড এরর থিওরি অফ কানেকশনিজম, স্ট্রাকচার অফ এসআর বন্ড থিওরি। তাহলে আমরা কী কী জানতে পারলাম? থর্নডাইকের তত্ত্বের নাম কি? ট্রাই অ্যান্ড এরর থিওরি বা থিওরি অফ কানেকশনিজম বলা হয়, বা স্ট্রাকচার অফ এসআর বন্ড থিওরি মানে প্রচেষ্টা ভুলের তত্ত্ব বা সংযোজনবাদ তত্ত্ব। আর স্ট্রাকচার অফ এসআর বন্ড, এস মানে হলো স্টিমুলাস, আর আর মানে হলো রেসপন্স মানে উদ্দীপন অ্যান্ড প্রতিক্রিয়া বা মানে বন্ড বলতে গেলে বন্ধনকে বোঝানো হয়।
স্ট্রাকচার অফ এসআর বন্ড থিওরি বলা হয়। অনেক সময় থর্নডাইকের থিওরিকে এসআর বন্ড থিওরি বলা হয়, মানে উদ্দীপন অ্যান্ড প্রতিক্রিয়ার মানে বন্ধনযুক্ত একটা তত্ত্ব বলা যেতে পারে। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। প্রচেষ্টা ভুলের তত্ত্ব সম্পর্কে থর্নডাইকের পরীক্ষা। থর্নডাইক যে তত্ত্বটা দিয়েছিলেন, মানে প্রচেষ্টা ভুলের তত্ত্বটা দিয়েছেন, তার একটা পরীক্ষা করেছেন। এবার আমরা এই পরীক্ষাটা দেখব। থর্নডাইক প্রচেষ্টা ভুলের তত্ত্ব সম্পর্কে কুকুর, বিড়াল ও মানুষের উপর পরীক্ষা করেছিলেন, তবে তার ক্ষুধার্ত বিড়ালের উপর পরীক্ষাটি অত্যন্ত উল্লেখযোগ্য। থর্নডাইক বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তার মধ্যে কুকুর, বিড়াল, মানুষ ইত্যাদি বিষয়ের মধ্যে, কিন্তু তার ক্ষুধার্ত বিড়ালের পরীক্ষাটা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। এবার আমরা দেখে নিই যে থর্নডাইক যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা কি। দেখো এখানে দেওয়া আছে একটা বক্সের মধ্যে, এই বক্সটাকে থর্নডাইক নাম দিয়েছেন পাজল বক্স। পাজল বক্স, এই পাজল বক্সের মধ্যে একটা ক্ষুধার্ত বিড়ালকে ঢুকিয়ে দিয়েছিল এবং এখানে দেখো এখানে দেওয়া আছে একটা মাছকে বাইরে রাখা হয়েছিল। যেহেতু বিড়ালটা ক্ষুধার্ত ছিল, তাকে পাজল বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া ছিল, আর বক্সের মধ্যে একটা লিভার ছিল, লিভারটা প্রেস করলে বক্সটা খুলে যাবে। কিন্তু ক্ষুধার্ত বিড়ালটা প্রথমে যখন বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তখন সেই ক্ষুধার্ত বিড়ালটা মাছ খাওয়ার জন্য বক্সের মধ্যে র্যান্ডম মানে এধার ওধার মুভমেন্ট করতে শুরু করলো, মানে র্যান্ডমলি এধার ওধার ছোটাছুটি করতে, মানে কীভাবে চাইছিল কীভাবে বেরিয়ে আসবো, সেই জন্য বক্সের মধ্যে এধার ওধার ছোটাছুটি শুরু করে দিল। তারপর মানে হঠাৎ করে তার ওই লিভারে পা পড়ে যায় এবং বক্সটা খুলে যায়, আর খুলে গিয়ে সে মাছটা খেয়ে নেয়। এই পরীক্ষাটাই ছিল থর্নডাইকের পরীক্ষা। এই পরীক্ষাটা একটা ক্ষুধার্ত বিড়ালের মধ্যে বারবার করা হয়েছিল। প্রথম তার মানে লিভারে পা দিয়ে দরজাটা খুলতে টাইম লাগছিল, কিন্তু বারবার করার পরে বিড়ালটা বুঝতে পেরে গেছিলো যে এই লিভারে পা দিলে দরজাটা খুলে যাবে এবং বেরিয়ে এসে আমরা মাছটা খেতে পারবো। এখানে বোঝানো যাচ্ছে যে একটা জিনিসকে বারবার যখন করা যায়, তখন সেই কাজটা ধীরে ধীরে ভুল করতে করতে তখন ধীরে ধীরে সেই কাজটা ঠিক হয়ে যায়, মানে ঠিক করে নেয়। এটাই বোঝাতে চাইছে এখানে থর্নডাইক, বোঝাতে চাইছে ক্ষুধার্ত বিড়ালটাকে যখন পাজল বক্সে ঢুকানো হয়েছিল, তখন সে যতটা টাইম লাগাচ্ছিল, কিন্তু পরে সে বুঝে নিয়েছে এই লিভারটায় প্রেস করলে দরজাটা খুলে যাবে এবং সঙ্গে সঙ্গে সে বেরিয়ে এসে মাছটা খেয়ে নিয়েছিল। তখন ধীরে ধীরে যখন প্রথম করতে যতটা টাইম লেগেছিল, ধীরে ধীরে তার টাইমের পরিমাণ কমে যেতে শুরু করেছিল। এটাই ছিল থর্নডাইকের পরীক্ষা। দেখো এখানে দেওয়া আছে থর্নডাইক এই যে পরীক্ষাটা করেছিল তার কতগুলো স্তর আছে, তার স্তরের মধ্যে দিয়ে এই পরীক্ষাটা মানে বোঝাতে চেয়েছে। তাহলে দেখো এখানে কী কী আছে। প্রথমটা হলো তাড়না। এখানে তাড়না মানে ড্রাইভ। এখানে ড্রাইভটা কী ছিল, এই যে ক্ষুধার্ত বিড়ালটা তার যে তাড়নাটা কী ছিল, তাড়নাটা ছিল তার হাঙ্গারিতেই, মানে তার সে যে ক্ষুধার্ত ছিল সেটাই ছিল তাড়না। আর লক্ষ্য কী ছিল, লক্ষ্যটা ছিল সে মাছটা কী করে এসে খাবে, এটাই ছিল তার লক্ষ্য। আর বাধাটা ছিল কি, বাধাটা হলো সেই পাজল বক্সটা, যেহেতু পাজল বক্স থেকে বেরোতে পারছিল না, এটাই ছিল তার বাধা। আর উদ্দেশ্যহীন প্রচেষ্টা মানে কি, তখন সেই পাজল বক্সের মধ্যে ছোটাছুটি করতে শুরু করেছিল, মানে কিভাবে বেরোবে তার জন্য ছোটাছুটি শুরু করেছিল, এটা হলো উদ্দেশ্যহীন প্রচেষ্টা। তারপরে কি আছে দেখো, হঠাৎ প্রচেষ্টা, মানে এই ছোটাছুটি করতে গেলে হঠাৎ করে তার পাজল বক্সের মধ্যে পা পড়ে যায় আর পাজল বক্সটা খুলে যায়। যে হঠাৎ প্রচেষ্টা মানে সাডেনলি খুলে যাচ্ছে, এটা হলো হঠাৎ প্রচেষ্টা। আর তার মধ্যে হঠাৎ সাফল্য, মানে খুলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সামনেখানে যে ক্ষুধার্ত, যেহেতু বিড়ালটা ক্ষুধার্ত ছিল, মানে সামনেখানে যে মাছটা দেখতে পাচ্ছে, এটা মানে ওর মানে হঠাৎ সাকসেস পেয়ে যাচ্ছে, এটা হলো হঠাৎ সাফল্য। আর সঠিক পদ্ধতি নির্বাচন, এই যে বারবার এই ক্ষুধার্ত বিড়ালটার উপর যে পরীক্ষাটা করেছে, বারবার করার ফলে সে বুঝতে পারলো এই লিভারটায় প্রেস করলে সেই বক্সটা খুলে যাবে, এটা হলো সঠিক পদ্ধতি নির্বাচন। মানে এই লিভার মানে পরে যখন তাকে পাজল বক্সে ঢুকানো হয়েছিল, সে বুঝে নিয়েছিল এই লিভারটা প্রেস করলে দরজাটা খুলে যাবে, মানে সঠিক পদ্ধতি নির্বাচন করতে শিখে নিয়েছিল। এবার তারপরে কী আছে, সঠিক পদ্ধতি স্থিরীকরণ, মানে তখন সে এটাকে ফিক্স করে নিয়েছিল, মানে এই পাজল বক্সটা প্রেস করলে দরজাটা খোলে, মানে এটা স্থির করে না। তাহলে বোঝা গেল তার মানে থর্নডাইকের শিক্ষণ পদ্ধতির যে পরীক্ষাটা করছে তার স্তরগুলো কি। প্রথমটা ছিল তাড়না মানে ড্রাইভ, মানে ক্ষুধার্ত, সেটা ছিল তার। তারপর লক্ষ্য,
তারপরে আসলো বাধা, বাধাটা হলো পাজেল বক্সটা ছিল বাধা, উদ্দেশ্যহীন প্রচেষ্টা, হঠাৎ সাফল্য, তারপর হলো সঠিক পদ্ধতি নির্বাচন, আর 8 নম্বর হলো সঠিক পদ্ধতি স্থিতিকরণ, মানে সেই জিনিসটা ফিক্স করে দেওয়া, সেটা হলো সঠিক পদ্ধতি স্থিতিকরণ করা। এখানে দেখো, এখানে পিকচার দেওয়া আছে, এখানে যে গ্রাফ আকারে দেওয়া আছে, যে ক্ষুধার্ত বিড়ালটা যেভাবে মানে প্রথম করতে যত টাইম লাগলো, ধীরে ধীরে তার টাইমের পরিমাপ কমে যেতে শুরু করলো, মানে সে বুঝে গেল যে পাজেল বক্সের মধ্যে প্রেস করলে দরজাটা খুলে যাবে। মানে প্রথমে তো বুঝতে পেরেছিল, সে র্যান্ডমলি এধার ওধার ছোটাছুটি শুরু করেছিল, কিন্তু যখন সে বুঝতে পারলো তখন তার টাইমের পরিমাপ কমে যেতে থাকলো। তাহলে দেখো, প্রথমের দিকে যতটা টাইম লাগলো, ধীরে ধীরে টাইমের পরিমাপ কমে গেলে, এটা গ্রাফ আকারে দেখানো হয়েছে। তাহলে আমরা এই পরীক্ষা দ্বারা কি জানতে পারলাম? আমরা এই পরীক্ষা দ্বারাই জানতে পারলাম কোনো জিনিস মানে ভুল করে করে আস্তে আস্তে সঠিক পথে চলে যেতে, মানে সঠিক পদ্ধতি শিখে নেয়। মানে এই পরীক্ষার মূল কথাই হলো প্রচেষ্টা, মানে প্রচেষ্টাও ভুলের তত্ত্ব, মানে প্রচেষ্টা, কোনো জিনিসের যদি ইচ্ছা থাকে বারবার ভুল করতে করতে সে সঠিক পদ্ধতি অবলম্বন করবে। এটাই ছিল থর্নডাইকের পরীক্ষার মূল কথা, মানে মূল উদ্দেশ্য। থর্নডাইকের থিওরিকে এসআর বন্ড থিওরি বলা হয়। এবার আমরা জেনে নিই এসআর মানে কি। এসআর মানে হলো স্টিমুলাস, আর আর মানে হলো রেসপন্স। এস মানে উদ্দীপক, আর আর মানে হলো প্রতিক্রিয়া। এবার স্টিমুলাস কী জিনিস? স্টিমুলাস বা উদ্দীপক কী জিনিস? কোনো জিনিস প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে বলা হয় উদ্দীপক, আর তার দ্বারা যে সমস্ত কাজ করে সেটা হলো প্রতিক্রিয়া। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে বলি। এখানে বোঝা যায় এস মানে উদ্দীপক হলো খাবার, মানে খাবার হলো একটা উদ্দীপক। খাবার খাওয়ার জন্য, মানে একজন খাওয়ার জন্য যে সমস্ত প্রতিক্রিয়া করে, মানে খাওয়ার জন্য মানে যে সমস্ত অ্যাকশান দেখায় সেটাকে বলা হয় প্রতিক্রিয়া। তাহলে যেমন আরেকটা উদাহরণ দিই, তাহলে আরও ভালোভাবে বুঝবে। যেমন আমাদের কোনো পরীক্ষার জন্য যখন নোটিফিকেশন মানে বিজ্ঞপ্তি বেরোয়, সেটা হলো উদ্দীপক। আর তার জন্য আমরা যখন মানে পড়াশোনা শুরু করি, তার জন্য মেটেরিয়াল জোগাড় করি, কী করে পড়বো বা কোথা থেকে কী জোগাড় করবো, মানে কী পড়াশোনা কীভাবে প্রস্তুতি নেব, এটা শুরু করি, এটা হলো রেসপন্স বা প্রতিক্রিয়া। তাহলে উদ্দীপক মানে স্টিমুলাস হলো, যেমন থর্নডাইকের পরীক্ষা অনুযায়ী থর্নডাইকের পরীক্ষা খাবার হলো স্টিমুলাস, আর তার জন্য যে সমস্ত অ্যাকশন মানে যে সমস্ত কাজ হয় সেটা হলো প্রতিক্রিয়া। আশা করি বুঝতে পারলে উদ্দীপক। আর এই জন্য থর্নডাইকের থিওরি বলা হয় এসআর বন্ড থিওরি বলা হয়, মানে উদ্দীপন আর প্রতিক্রিয়ার বন্ধনযুক্ত একটা থিওরি বলা হয় থর্নডাইকের থিওরিকে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখে নি কি আছে। থর্নডাইকের শিখনের নীতি, ল অফ লার্নিং। থর্নডাইক যে নীতিগুলো বলেছেন, এতক্ষণ পরীক্ষা চললো, পরীক্ষার পর যে থর্নডাইক যে সমস্ত সূত্রগুলো বা নীতিগুলো দিয়েছে সেগুলো এবার আমরা দেখব। শিখন সম্পর্কিত পরীক্ষার ভিত্তিতে যে সকল ফলাফল পাওয়া যায় তার উপর ভিত্তি করে থর্নডাইক কতগুলি নীতি উল্লেখ করেছেন। এগুলির মধ্যে 3টি হলো মুখ্য নীতি এবং 5টি হলো গৌণ নীতি। থর্নডাইক যে সমস্ত নীতিগুলো মানে লগুলো দিয়েছে তার মধ্যে 3টি হলো মুখ্য নীতি এবং 5টা হলো গৌণ নীতি। তাহলে এর মুখ্য নীতিগুলো একটু দেখে নিই। প্রথম নীতি হলো প্রস্তুতির নীতি, ল অফ রেডিনেস। দ্বিতীয় হলো ফল লাভের নীতি, ল অফ ইফেক্ট। আর তৃতীয় হলো অনুশীলনের নীতি, ল অফ এক্সারসাইজ। তাহলে আমরা কী কী থর্নডাইকের যে মুখ্য নীতিগুলো আছে সেগুলো কী কী? ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট অ্যান্ড ল অফ এক্সারসাইজ, মানে প্রস্তুতির নীতি, ফল লাভের নীতি এবং অনুশীলনের নীতি। পরে ফল লাভের নীতি মানে ল অফ ইফেক্টকে রিভাইজ মানে সংস্কার করা হয়। মানে থর্নডাইক যে 3টে নীতি দিয়েছে, ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট অ্যান্ড ল অফ এক্সারসাইজ, এর মধ্যে ল অফ ইফেক্টকে থর্নডাইক পরে রিভাইজ করেছিল, মানে সংস্কার করেছিল। এটা মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় পড়ে যে থর্নডাইক যে মুখ্য নীতির মধ্যে কোন নীতিটিকে রিভাইজ করেছিল। তাহলে কোনটা হবে? ল অফ ইফেক্ট মানে ফল লাভের নীতিকে থর্নডাইক পরে রিভাইজ মানে সংস্কার করেছিল। আশা করি বোঝা গেল। এবার আমরা গৌণ নীতিগুলো দেখে নিই। এগুলো হলো, এই 3টে ছিল মুখ্য নীতি। এবার গৌণ নীতিগুলো কি কি দেখো, এখানে দেওয়া আছে। 1 নম্বর হলো একই উদ্দীপনের প্রতি বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, ল অফ মাল্টিপল রেসপন্স টু দ্য সেম স্টিমুলাস। 1 নম্বর হলো একই উদ্দীপনের প্রতি বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। 2 নম্বর হলো মানসিক অবস্থার সূত্র, ল অফ মেন্টাল সেট, অ্যাটিটিউড এক্সেট্রা। 3 নম্বর হলো আংশিক প্রতিক্রিয়া সূত্র, ল অফ পার্টাল অ্যাক্টিভিটি। আর 4 নম্বর হলো উপমানের সূত্র, ল অফ অ্যাসিমিলেশন। আর 5 নম্বর হলো অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, ল অফ অ্যাসোসিয়েশন শিফটিং। তাহলে আমরা কী কী জানতে পারলাম? থর্নডাইকের যে গৌণ নীতিগুলো কী কী? ল অফ মাল্টিপল রেসপন্স টু দ্য সেম স্টিমুলাস,
ল অফ মেনটেন্স সেট অ্যান্ড অ্যাটিটিউড সেট, ল অফ পার্টাল অ্যাক্টিভিটি, ল অফ অ্যাসিমিলেশন, ল অফ অ্যাসোসিয়েশন শিফটিং। মানে একই উদ্দীপনের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। 2 নম্বর হলো মানসিক অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র আর অনুষঙ্গমূলক সঞ্চরণের সূত্র। এগুলো হলো তার থর্নডাইকের গৌণ নীতি। আশা করি বোঝা গেল। আমরা যে 3টি মুখ্য সূত্রর কথা বললাম, ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট অ্যান্ড ল অফ এক্সারসাইজ, এবার আমরা এই 3টে যে সূত্র এগুলো বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমটা কি আছে? প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস। উদ্দীপন ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য শিক্ষার্থীদের মধ্যে দৈহিক, মানসিক এবং স্নায়বিক প্রস্তুতি থাকা প্রয়োজন। মানে কি, কোনো কাজ করার জন্য মেন্টালি প্রস্তুতি হওয়া প্রয়োজন। মানে কোনো কাজের জন্য যদি আমি প্রস্তুতি না হয়, তাহলে সে কাজ আমি ঠিক করে করতে পারবো না। যেমন কোনো মানুষ যদি পড়তে না চায়, তাকে জোর করে তাকে পড়ানো যায় না। সেরকম কোনো কাজ করার জন্য প্রথমে প্রস্তুতি প্রয়োজন। সেটাই হলো প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস। শিক্ষাক্ষেত্রে গুরুত্ব কী আছে? শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের মধ্যে যদি কোনো প্রস্তুতি না থাকে, তাহলে শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদান দুটি কাজই নষ্ট হয়ে পড়ে। যে শিক্ষণে শিক্ষার্থী আদৌ দৈহিক ও মানসিক প্রস্তুতি নয়, সেই শিক্ষণ সার্থক হয় না। আমি আগেই বললাম, কেউ যদি পড়তে প্রস্তুত না থাকে, তাকে জোর করে পড়ানো যায় না। কোনো শিক্ষক বা শিক্ষার্থী শিক্ষক আর শিক্ষার্থী দুজনে যদি প্রস্তুতি না হয়, সে জিনিস কোনো ঠিকভাবে সেটা সম্ভব নয়। এটাই হলো ল অফ রেডিনেস বা প্রস্তুতির সূত্র। তারপর আমি দেখে নিই পরেরটা কী আছে। তারপর আমরা ফল লাভের সূত্রটা পড়ে নিই। ফল লাভের সূত্র কী বলেছে? ল অফ ইফেক্ট কী বলেছে? উদ্দীপন ও প্রতিক্রিয়ার সংযোগের ফলে যদি শিক্ষার্থীদের কাছে সন্তোষজনক বা তৃপ্তিদায়ক হয়, তবে সংযোগটি শক্তিশালী হয়, অর্থাৎ এসআর বন্ধন দৃঢ় হয়। অপরদিকে সংযোগের ফল যদি বিরক্তিকর হয়, তবে সংযোগ শিথিল হয়ে পড়ে, এসআর বন্ধন দুর্বল হয়। কি এটা কি বলছে? ইফেক্ট আমি যদি কোনো উদ্দীপন আর প্রতিক্রিয়ার মধ্যে সন্তোষজনক হয়, তবে সেটি তৃপ্তিদায়ক হবে। কোনো কাজ যদি আমরা ঠিকভাবে করি, তার ফলটা ভালো আসবে। সেটাই বোঝাতে চেয়েছে যে উদ্দীপন প্রতিক্রিয়ার মধ্যে ফল যদি সন্তোষজনক হয় বা তৃপ্তিদায়ক হবে, তবে এসআর উদ্দীপন ও প্রতিক্রিয়ার বন্ধনটা স্ট্রং হবে, শক্তিশালী হবে। শিক্ষাক্ষেত্রে গুরুত্ব কী বলেছে? শিক্ষণীয় বিষয় এমনভাবে উপস্থাপন করা দরকার, যাতে বিষয় শিক্ষণের প্রতি শিক্ষার্থীদের কাছে তৃপ্তিদায়ক করে দেয়। 2 নম্বর কী বলছে? পাঠদানের বিষয়টি যেন শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক ক্ষমতা আয়ত্ত মধ্যে থাকে, সেদিকে নজর রাখা। আর 3 নম্বর আছে, শিক্ষা পদ্ধতি যেন যান্ত্রিক না হয়। তাহলে আমরা কি বললাম? যে সমস্ত বিষয়গুলো পড়াবো, সেটার সময় যদি ইন্টারেস্ট না থাকে, সেই বিষয়ে পড়ার প্রতি গুরুত্ব থাকবে না। তাহলে কি বলেছে? পাঠদানের বিষয় কি দৈহিক ও মানসিক বিষয় সেই সমস্ত বিষয়কে আয়ত্ত করার দিকে নজর রাখতে হবে। আর পড়ানোর পদ্ধতিটা যেন একদম মিশিংয়ের মতো না হয়, ভালো করে উদাহরণ দিয়ে বোঝানো, সেটা যেন বোঝার প্রতি ইন্টারেস্ট থাকে, তবে সেই জিনিস পড়তে ভালো লাগবে। এটাই হলো ফল লাভের সূত্র বা ল অফ ইফেক্ট। কোনো জিনিস পড়লাম, তার কী ইফেক্ট পড়ছে, সেটাই হলো ল অফ ইফেক্ট বা ফল লাভের সূত্র। এবার 3 নম্বরটা দেখে নিই। 3 নম্বর হলো, এটা 3 হবে, 3 নম্বর সূত্র। এটা হলো অনুশীলনের সূত্র, ল অফ এক্সারসাইজ। অনুশীলনের সূত্রটি ফল লাভের সূত্রকে অনুসরণ করে। সাফল্যের প্রক্রিয়াটি বারবার করার ফলে সেটি ক্রমশ শক্তিশালী হয় এবং ব্যর্থ প্রক্রিয়াগুলি অনুশীলন না করার ফলে প্রতিক্রিয়া শক্তি হ্রাস পায়। তাহলে আমরা কী করি? অনুশীলনের সূত্রটি ফল লাভের সূত্রের উপর দ্বারা প্রভাবিত হয়। কোনো সাফল্যের বিষয়টি বারবার করার পর সেটি বিষয় শক্তিশালী হবে। কোনো জিনিস যদি বারবার করি, কোনো জিনিসকে আমরা শিখলাম, সেটাকে যদি বারবার রিভাইজ করি, সেই জিনিসটা আরও বেশি ভালো হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, কেউ যদি অঙ্ক শিখলো, সেই অঙ্কটাকে যদি বারবার প্র্যাকটিস করে, তবে সেই অঙ্কটা আরও ভালোভাবে শিখে যাবে, সে আরও ভালোভাবে সে করতে পারে। আমরা যদি কোনো জিনিস শিখে তারপরে যদি অনেকদিন বন্ধ করে দিই, তাহলে আমি বারবার ভুলে যাব। কিন্তু কোনো জিনিস যদি বারবার প্র্যাকটিস করি, রিভাইজ করলাম, বারবার প্র্যাকটিস করলাম, তবে সেই জিনিসকে আমরা ভালোভাবে করতে পারবো। সেটাই বোঝাচ্ছে যে অনুশীলন করা, কোনো জিনিসকে শেখার পর সেটাকে অনুশীলন করতে হবে। সেটাই হলো ল অফ এক্সারসাইজ। শিক্ষাক্ষেত্রে প্রয়োগ কী আছে?
শিক্ষক শিক্ষাদানকালে বিষয়গুলি বিশেষ করে জটিল এবং নতুন বিষয়গুলি একাধিকবার উপস্থাপন করবে, তবে অনুশীলনগুলি যাতে যান্ত্রিক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। 2 নম্বর কী হচ্ছে, অধিক বিষয়গুলি উপযুক্ত সময়ের ব্যবধানে পুনরায় আলোচনা করা প্রয়োজন। আর 3 নম্বর কী আছে, ভুল এবং অপ্রয়োজনীয় অংশগুলি প্রথম সুযোগে যাতে বিরক্তিকর পরিত্যক্ত হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তাহলে আমি কি বললাম, আগেই বললাম যে কোনো জিনিসকে যদি বারবার একটা জিনিস শিখলাম, সেটাকে যদি মানে একটা জিনিস শেখার পর 2-3 দিন পর আবার যদি সেটাকে রিভাইজ করি, তবে সেই জিনিসটা আমরা আরও ভালোভাবে মনে থাকবে। এটাই বলেছে এক্সারসাইজ মানে ল অফ এক্সারসাইজ বা অনুশীলনের সূত্র। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা মুখ্য সূত্র কি ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট, আর 3 নম্বর হলো ল অফ এক্সারসাইজ। এরপরে দেখে নি কি আছে। এবার আমরা গৌণ সূত্রগুলো একটু দেখে নিই। গৌণ সূত্রগুলো কি আছে, একই উদ্দীপনের প্রতি বহুমুখী প্রতিক্রিয়া, ল অফ মেন্টাল রেসপন্স টু দ্য সেম স্টিমুলাস। এই সূত্রে বলা হয়েছে প্রাণী যতক্ষণ পর্যন্ত চেষ্টা ও ভ্রান্তর মধ্যে সঠিক প্রতিক্রিয়া নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ একই উদ্দীপনের প্রতি নানারূপ প্রতিক্রিয়া দেখা যায়। মানে প্রাণী যতক্ষণ মানে সত্যি মানে সঠিক আর ভুলের মধ্যে মানে সঠিকটা বিচার না করতে পারছে ততক্ষণ এই উদ্দীপন করতে থাকে। তারপর এটা কি আছে, 2 নম্বর হলো মানসিক প্রক্রিয়া সূত্র মানে ল অফ মেন্টাল সেট অ্যাটিটিউড এক্সেট্রা। এই সূত্রে বলা হয়েছে কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রাণীর অনুভূতি, আগ্রহ, মনোভাব এবং সমর্থন থাকা প্রয়োজন। মানে কোনো কাজ করলে সেই প্রাণীর মধ্যে সেই বিষয়ে ইন্টারেস্ট মানে আগ্রহ থাকবে, মনোভাব থাকবে, সমর্থন থাকবে, তবেই তো সেই কাজটা করতে পারে। এই জন্য বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া সূত্র, ল অফ মেন্টাল সেট অ্যাটিটিউড এক্সেট্রা ইত্যাদি বিষয়। মানে কোনো কাজ করার জন্য মানসিক প্রস্তুতি থাকা একান্ত প্রয়োজন, এটাই বোঝানো হয়েছে। 3 নম্বর সূত্রটা কি আছে, 3 নম্বর হলো আংশিক প্রক্রিয়া সূত্র, ল অফ পোর্টাল অ্যাক্টিভিটি। এই সূত্রে বলা হয়েছে প্রাণী সামগ্রিকভাবে প্রতিক্রিয়া না করে আংশিক করে, মানে কোনো কাজ সমগ্রভাবে না করে সেটাকে আংশিকভাবে করাকে বলা হয় আংশিক প্রতিক্রিয়া সূত্র। 4 নম্বর কি আছে, উপমানের সূত্র। উপমানের সূত্র হলো ল অফ অ্যাসিমিলেশন। এখানে এটা দুটো হয়ে গেছে, এটা অ্যাসিমিলেশন হবে, অ্যাসিমিলেশন মানে উপমানের সূত্র। এই নীতিতে বলা হয়েছে যখন কোনো প্রাণী একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয় তখন পূর্বের সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে সে সেই ধরনের প্রতিক্রিয়া করছে, সেই প্রতিক্রিয়াই করে। এর জন্য নতুন শিখনকে অর্জিত অভিজ্ঞতার ভিত্তি করে বিন্যাস করা প্রয়োজন। মানে কি, মানুষ যখন নতুন কিছু শেখে সেই পুরনোটা রিলেট করেই নতুন জিনিসটা কাজ করে। এটাকে বলা হয় অ্যাসিমিলেশন বা উপমানের সূত্র। মানে কোনো নতুন জিনিস যখন শিখে সেই পুরনোটার সঙ্গে রিলেট করে সেই নতুন জিনিসটা করতে থাকে, এটাকেই বলা হয় অ্যাসিমিলেশন বা উপমানের সূত্র। আশা করি বোঝা গেল। এর 5 নম্বরটা একটু দেখে নিই। 5 নম্বর হলো অনুসঙ্গমূলক সঞ্চয়নের সূত্র মানে ল অফ অ্যাসোসিয়েশন শিফটিং। এই সূত্রে বলা হয়েছে মূল উদ্দীপকের সঙ্গে উদ্দীপকগুলি মূল উদ্দীপকের যে প্রতিক্রিয়া সৃষ্টি করে গৌণ উদ্দীপকগুলো সেই প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই সূত্রের সঙ্গে প্যাভলকের অনুবর্তন প্রতিক্রিয়ার সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাহলে কি করেছে, মূল উদ্দীপকগুলো যে সমস্ত প্রতিক্রিয়া করবে গৌণ উদ্দীপকগুলো একই রকমের প্রতিক্রিয়া করবে, এটাই বোঝানো হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চয়নের সূত্র। আর এটা প্যাভলকের অনুবর্তন তত্ত্বের সঙ্গে মানে সাদৃশ্য লক্ষ্য করা যায়। মানে থর্নডাইকের অ্যাসোসিয়েশন শিফটিংয়ের এই তত্ত্বটা প্যাভলকের অনুবর্তন তত্ত্বের সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায়। তারপরে দেখে নিই, সামগ্রিকতাবাদীরা বা প্রজ্ঞামূলক শিক্ষণ তত্ত্বের সমর্থক বলেন যে চেষ্টা ও ভ্রান্ত তত্ত্বের সব ধরনের শিখনে উপযুক্ত ব্যাখ্যা নয়। কেবলমাত্র মানুষের মতো উন্নত প্রাণী নয়, নিম্ন শ্রেণীর প্রাণীরাও এই পরিস্থিতির অনুকূলে সামগ্রিকভাবে শেখে। মানে যারা থর্নডাইকের তত্ত্বের মানে সমালোচনা করেছেন তারা বলেছেন যে তাদের থর্নডাইকের যে সামগ্রিকতাবাদী শুধু মানুষের মধ্যে নয়, যে কোনো মানে নিম্ন শ্রেণীর প্রাণীর মধ্যেও যদি বারবার কোনো জিনিস করা যায় তবে এই জিনিস মানে তারা শিখতে পারবে। এটাই ছিল থর্নডাইকের তত্ত্বের সমালোচনা। এবার আমরা দেখে নিই থর্নডাইকের তত্ত্বে যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারবে সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই। 1 নম্বর কোশ্চেন দেখে নিই, থর্নডাইক কোন সূত্রটি সংস্কার করেছেন?
which of the law of learning given by Thorndike had to be revised, মানে মানে থর্নডাইক তার শিক্ষণটা হচ্ছে কোনটিকে রিভাইজ করেছেন। অপশানগুলো দেখি, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র, মানসিক অবস্থার সূত্র। তাহলে আমি আগেই বলেছিলাম থর্নডাইক তার কোন সূত্রটাকে রিভাইজ করে বা সংস্কার করেছে, এটা হলো ফল লাভের সূত্র, মানে হলো ল অফ ইফেক্ট। ল অফ ইফেক্টকে থর্নডাইক রিভাইজ করেছিলেন। 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই। থর্নডাইক শিখন তত্ত্বে নিম্নলিখিত কোন শিখনটি কোন বিভাগের অন্তর্গত? অপশানগুলো দেখে নিই, সংযোজনবাদ, গেস্টাল্ট, আচরণবাদ, উপরে কোনোটিই নয়। তাহলে থর্নডাইক শিখন তত্ত্বে কোন বিভাগে অন্তর্গত? এটা হলো সংযোজনবাদ। এটা অ্যান্সার হবে এ। এটা অ্যান্সার হলো সি। এরপরে কোশ্চেন দেখে নিই। 3 নম্বর কোশ্চেন কি আছে? থর্নডাইকের শিখন তত্ত্বে কোন সূত্রটি প্যাভলকের অনুবর্তন প্রতিক্রিয়ার, এটা দুবার হয়ে গেছে, প্রতিক্রিয়ার সঙ্গে সাদৃশ্য। এটা তাহলে কী কী? থর্নডাইক কোন তত্ত্বটি প্যাভলকের অনুবর্তন প্রতিক্রিয়ার সঙ্গে সাদৃশ্য? অপশানগুলো দেখে নিই। অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, 2 নম্বর হলো ফল লাভের সূত্র, সি আছে উপমানের সূত্র, আর ডি আছে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। তাহলে কোন থর্নডাইকের কোন তত্ত্বটি প্যাভলকের অনুবর্তনের সঙ্গে সাদৃশ্যযুক্ত? এটা হলো অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, মানে ল অফ অ্যাসোসিয়েশন শিফটিং। ল অফ অ্যাসোসিয়েশন শিফটিং প্যাভলকের অনুবর্তন প্রক্রিয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ রয়েছে। 4 নম্বর কোশ্চেন দেখে নিই। 4 নম্বর হলো থর্নডাইকের শিখন তত্ত্বে কোন সূত্রটি গৌণ সূত্র বা সাবঅর্ডিনেট ল? সাবঅর্ডিনেট ল কী কী, মানে গৌণ সূত্রগুলো কী কী? দেখো অপশানগুলো কী কী? অনুসঙ্গমূলক সূত্র, বি আছে ফল লাভের সূত্র, সি আছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র, আর ডি আছে প্রস্তুতির সূত্র। তাহলে অনুশীলনের সূত্র বা ফল লাভের সূত্র বা প্রস্তুতির সূত্র এগুলো হলো মুখ্য সূত্র, আর গৌণ সূত্রগুলো আংশিক প্রতিক্রিয়ার সূত্র। এটা হবে অ্যান্সার হবে সি। এটা অ্যান্সার হবে সি। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেন ধরে, এটা লাস্ট কোশ্চেন, দেখে নিন একটু। থর্নডাইকের শিখন তত্ত্বে অনুশীলন সূত্রটি শিক্ষার্থীদের কাছে সক্রিয় হয় কারণ, মানে থর্নডাইকের যে শিখন তত্ত্বে অনুশীলন সূত্রটি রয়েছে সেটি শিক্ষার্থীদেরকে সক্রিয় হয়, তার কারণ কী কী? অপশানগুলো দেখে নিই। ডেলিজেন্সি মানে অধ্যাবসান বা বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট বা বুদ্ধি, ইনসাইট বা অন্তর্দৃষ্টি, আর তার 4 নম্বর অপশান হল প্রবলেম সলভিং বা সমস্যার সমাধান। তাহলে আমরা কি জানতে পারি? অনুশীলন মানে ল অফ এক্সারসাইজ কিসের জন্য শিক্ষার্থীদের সক্রিয় হয়? এটা অপশান হবে প্রবলেম সলভিং। মানে কি, আমরা যদি কোনো জিনিস প্রবলেম সলিউশন করি তাতেই তো, মানে বারবার যদি কোনো জিনিস প্রবলেম সলিউশনের জন্যই তো অনুশীলন করি। আমরা যদি কোনো জিনিস শিখে বারবার সলিউশন করি তবে তার সেটা মানে আমাদের কাছে ইফেক্ট, মানে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। তাহলে অনুশীলন সূত্রটি শিক্ষার্থীর কাছে সক্রিয় কী হয়? কোনো জিনিস সমস্যা সমাধানের জন্য। এটা হয় প্রবলেম সলভিং। এটার অ্যান্সার হবে ডি। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের পুরো থর্নডাইক কমপ্লিট হলো। থর্নডাইক কানেকশনিজম মানে সংযোজনমানক তত্ত্বটি আমাদের কমপ্লিট হলো। তাহলে আমরা কি কি পড়লাম আজকে? থর্নডাইকের যে 3টে সূত্র কথা বলেছে, তোমরা এটা ভালো করে মনে রাখবে যে মুখ্য সূত্রগুলো কি কি, মানে যে ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট আর ল অফ এক্সারসাইজ, আর গৌণ সূত্রগুলো কি কি। পরীক্ষাতে সাধারণত এই সূত্রগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে, তোমরা এই সূত্রগুলো পড়বে। আর যেরকম টাইপের আমি এখানে এমসিকিউ করেছি সাধারণত এরকম টাইপেরই কোশ্চেন পড়ে। তোমরা যদি এই কোশ্চেনগুলো ভালো করে করো তাহলে তোমরা সব কোশ্চেনগুলো মোটামুটি সব পারবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।